আমার পরম স্নেহের ছাত্রছাত্রীরা দশম শ্রেণীর মাধ্যমিকের সাজেশন আমি দিয়ে দিচ্ছি। বিশেষ করে গ্রামাঞ্চলের ছেলেরা যারা খুব পড়াশুনোয় পিছিয়ে থাকে তাদের উদ্দেশ্যে সাজেশন কিন্তু জীবনবিজ্ঞানের ক্ষেত্রে ঠিকভাবে হয় না, কারণ সবই তো শর্ট প্রশ্নের মধ্যে সাজেশন ঠিক মতন হয় না। তবুও যেসব শর্ট প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করে দেবো, প্রশ্নগুলোও বলে দেবো, সঙ্গে সঙ্গে উত্তরও বলে দেবো। যদি তোমরা শুধু ভিডিওটাও শুনতে পারো তাহলে শর্ট প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করতে পারো, যারা বিশেষ করে পিছিয়ে আছো গ্রাম বাংলার, তাহলে কিন্তু তারা পাস করে যাবে। আরও দুটো জিনিস তোমাদের প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে প্রথমে ছবি দুটো মনে রাখতে হবে তোমাদের। এবারে যেটা পড়বে মানব চক্ষুর বা মানুষের চোখের লম্বচ্ছেদের চিত্র, এবং সেখানে যতগুলো পয়েন্ট আছে স্ক্লেরা, ক্লোরয়েড, তারপরে রেটিনা, লেন্স, অন্ধবিন্দু, পিতবিন্দু, কর্নিয়া, তারারন্ধ্র, এই পয়েন্টগুলো কিন্তু তোমরা করবে। যেহেতু চোখের ছবিটা থেকে যে কোনো পয়েন্ট তোমাদের আসতে পারে, 6টা পয়েন্ট হয়তো দেবে, তা সেই 6টা বা 4টে পয়েন্ট যাই দিক না কেন, সেই পয়েন্টগুলো কিন্তু তোমাদের ঠিক করতে হবে। তাহলে প্রথম ছবি হলো মানুষের চোখের লম্বচ্ছেদের চিত্র। দ্বিতীয় যে ছবিটা পড়বে সেটা হচ্ছে উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের হয় মেটাফেজের চিত্র দিতে পারে বা অ্যানাফেজের চিত্র দিতে পারে, দুটোর মধ্যে কিন্তু একটা দেবে, অ্যানাফেজের চিত্র বা মেটাফেজের চিত্র। যদি তোমাদের উদ্ভিদ কোষ হয় তখন একটু বুদ্ধি করে কি করবে বলো তো, একটু ষড়ভুজাকার একটু আঁকবে, এঁকে তার মধ্যে আঁকার চেষ্টা করবে। আর যদি অ্যানাফেজ হয় তখন অ্যানাফেজ শেষের দিকে, যদি প্রাণীকোষ হয় তখন তোমার লাস্টের দিকে একটুখানি ক্লিভেজের একটুখানি ফাঁকটা দেখাবে, অ্যানাফেজ দশা যদি বলে। আর মেটাফেজ দশা হলে মনে রাখতে হবে ক্রোমোজোমগুলো মাঝ বরাবর থাকবে, স্পষ্টভাবে থাকবে, ক্রোমোজোমগুলো ফাইবারের সঙ্গে যুক্ত থাকবে, সেই পয়েন্টগুলো কিন্তু তোমরা দিয়ে দেবে। মেটাফেজ দশার চিত্র বা মানে মেটাফেজ দশার চিত্র দিতে পারে, অথবা তোমাদের অ্যানাফেজ দশার চিত্র দিতে পারে, সেটা প্রাণী কোষেও দিতে পারে, আবার উদ্ভিদ কোষেও দিতে পারে। এই যে দুটো ছবি, এই দুটো ছবির মধ্যে একটা ছবি কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। দুটো ছবিই কিন্তু করবে, উদ্ভিদ কোষ প্রাণী কোষে মেটাফেজ এবং অ্যানাফেজ দশার চিত্র দুটো অবশ্য আলাদা, দুটো আলাদা, মেটাফেজ দশার চিত্র একটু আলাদা হবে, অ্যানাফেজ দশার চিত্র আলাদা হবে, এটা একটা করবে। আর মানব চক্ষুর লম্বচ্ছেদের চিত্র কিন্তু তোমরা করবে। আর বাকি শর্ট প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি, আমি হাতে লিখে দিচ্ছি, এবং তার সাথে সাথে তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি করে দিচ্ছি। এছাড়াও তোমরা দশম শ্রেণীর বংশগতি অধ্যায়ের আমি বাণী সংসদের বই থেকে মাধ্যমিকের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু করে দিয়েছি, 2024টা বাদ দিয়ে। 2024 বাদ দিয়ে 2023 সাল পর্যন্ত যত মাধ্যমিকের প্রশ্ন এসছে সব প্রশ্নের উত্তর কিন্তু এই বইটার মধ্যে আছে। বাণী সংসদের বইটা ধরে ধরে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দিয়েছি। আর বংশগতি অধ্যায়টা আমি আলোচনা করে দিয়েছি, যেহেতু এটা বুঝতে অনেকের অসুবিধা হয় তার জন্যে। বংশগতি অধ্যায়ের দুটো ভিডিও তোমরা দেখবে ভালো করে। আর এখানে বংশগতি অধ্যায়ের বাণী সংসদের বই থেকে তৈরি করা প্রশ্ন উত্তরগুলো একবার দেখে নাও। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যারা একটু পিছিয়ে আছো তারা কিন্তু দ্বিসংকর জননটা পরীক্ষার হলে কিন্তু করার চেষ্টা করবে না, কারণ দ্বিসংকর জননটা যদি খুব ভালো করে করা না থাকে তাহলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু উলটপালট করে ফেলবে। সেই হিসেবে আমি তোমাদের বলবো, এবারে তোমাদের হচ্ছে এক সংকর জননটা ইম্পর্টেন্ট আছে, এক সংকর জননের পরীক্ষাটা তোমরা ভালো করে করো, এবং তার চেকার বোর্ডের সাহায্যে যেরকমভাবে দেখাতে বলে তোমরা দেখিয়ে তৈরি হয়ে যাবে। আর যে সমস্ত ক্ষেত্রে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো কিন্তু ভালো করে তৈরি করো। জীবনবিজ্ঞানের প্রশ্ন কিন্তু এখন একটু বেশ ঘুরিয়ে দিচ্ছে, জীবনবিজ্ঞান সম্বন্ধে ধারণা পরিষ্কার না হলে কিন্তু অনেকে উত্তর দিতে পারবে না, সেই দিকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। আর অবশ্যই তোমরা প্রথম দিকে যে 15টা প্রশ্ন আছে, 15টা প্রশ্ন কিন্তু অনেকে আমি লক্ষ্য করে দেখি যে শুধু প্রশ্নগুলো লিখে যাও, প্রশ্নগুলো লিখবে না, প্রশ্নের যে কোনো একটা উত্তর লিখবে, সমস্ত প্রশ্নের উত্তর লিখবে না। যা একের দাগের ক বলে লিখলে, লেখার পরে যে 4টে উত্তরের মধ্যে যে প্রশ্নের উত্তরটা হবে সেটা শুধু লিখবে। 2-এর দাগে মানে ক্ষয়েরটা যদি তুমি লেখো সেরকম করে করে প্রশ্নের উত্তরগুলো দেবে, যে কোনো একটা প্রশ্নের উত্তর দেবে। 4টে প্রশ্নের উত্তর লিখলে একটাও কিন্তু নম্বর পরীক্ষকরা দেবেন না। আর সত্য মিথ্যার ক্ষেত্রে অবশ্যই তোমরা লিখে আসবে যে সত্য কোনটা মিথ্যে, ছেড়ে আসবে না কোনো প্রশ্নের উত্তর। আর শর্ট প্রশ্নের ক্ষেত্রে
সঠিক উত্তরটি বা সঠিক শব্দটি নির্বাচন করো। যে শব্দটা হবে ভাবছো যে এটা হয়তো হতে পারে, সেটাও কিন্তু লিখে আসবে, কোনো প্রশ্নেও ছেড়ে আসবে না। আর যারা একটু ভালো নম্বর পাবে, যারা একটু 90-এর উপর বা 90-এর কাছাকাছি নম্বর পাবে, তাদের জন্য আমার সাজেশান হচ্ছে তোমরা শর্ট প্রশ্নগুলো কিন্তু সব করবে। 12টা বা 11টা করতে বললে সেইগুলোও কিন্তু তোমরা সব করে আসবে, শর্ট প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা করবে। আর ওই 17টা প্রশ্নের মধ্যে যদি 12টা করতে বলে, তোমরা চেষ্টা করবে অন্তত 13টা বা 14টা করার চেষ্টা করবে, যাতে একটা দুটো তোমাদের ভুল হলেও যাতে পুরো নম্বরটা তোমরা পেয়ে যাও। আর এখন তো সময় প্রচুর দিচ্ছে, 3 ঘন্টা 15 মিনিট মতন করে সময় দিচ্ছে, একটু চেষ্টা করো, অবশ্যই ভালো করতে পারবে। সবাইকার জন্যে অনেক অনেক শুভকামনা রইল মাধ্যমিক পরীক্ষার জন্যে। সবাই খুব ভালো হোক, ভালো নম্বর পাও জীবন বিজ্ঞানে, এই শুভকামনা রইল প্রত্যেকের জন্য। ভালো করে একটু পড়াশুনো করো, ঠিক পারবে। জীবন বিজ্ঞান তো পাস করা খুব সহজ, ভিডিওটা দেখো, দেখলেই কিন্তু পারবে সবাই। আমার পরম স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিক পরীক্ষার সাজেশন আমি আলোচনা করছি। প্রথম পর্বের যে ভিডিও, সেই ভিডিওতে তোমরা পারুল প্রকাশনীর মাধ্যমিকের যে প্রশ্নের সাজেশন, সেই সাজেশনের প্রথম অংশ আমি সমস্যার সমাধান করে দিয়েছি। সেখানে মাল্টিপল চয়েস, শূন্যস্থান পূরণ, এগুলো সব বলে দিয়েছি। এখন আমরা বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদের আলোচনা করছি, যাতে খুব তাড়াতাড়ি আলোচনা করা যায়। তার জন্যে তোমাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি লিখে দিয়েছি। আগের অধ্যায়ে, আগের যে পর্ব, সেই পর্বে তোমরা দেখে নিয়েছো বিভিন্ন সত্য মিথ্যা, তারপরে শূন্যস্থান পূরণ, এই সমস্ত প্রশ্নগুলো প্রায় 60টা প্রশ্ন আলোচনা করে দিয়েছি। এবার প্রথম অধ্যায়ে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করে দিচ্ছি, যেগুলো মাল্টিপল চয়েস দেয় এবং কোনটা অড ম্যান আউট, অর্থাৎ বিষাদিস্য শব্দগুলোকে খুঁজে বার করে ফেলতে হয়। খুব সহজ, একটু দেখো। আমি তোমাদের পাশে উত্তরগুলো পেন্সিলে লিখে দেওয়ার চেষ্টা করেছি, বা কোনো সময় পেন দিয়েও লিখে দিয়েছি। আর এর পিডিএফ তোমরা পেয়ে যাবে এই প্রশ্নের উত্তরগুলোর, আমি পরে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এখন খুব দ্রুততার সঙ্গে বলছি, 2-এর 33 বিষাদিস্য শব্দটি বেছে লেখো। তাহলে এখানে দেখো, গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স এবং হচ্ছে থ্যালামাস। দেখো এই তিনটে পন্স বাদে তিনটেই হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ। তাহলে পশ্চাৎ মস্তিষ্কের অংশ কোনটা? পন্স। তাহলে পন্সটা হবে না, পন্সটা হচ্ছে এদের মধ্যে ব্যতিক্রম। হরমোন, TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ACTH অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, GTH যেন গোনাডোট্রপিক হরমোন, CSF সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। আচ্ছা, এই চারটের কিন্তু সম্পূর্ণ নাম তোমাদের লিখতে দিতেই পারে, সেই জন্য তোমরা ভালো করে এই চারটের নাম, সম্পূর্ণ নাম বলে দিলাম, সেগুলো একবার করে নেবে। তাহলে এখানে দেখো, CSF হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা হচ্ছে একটা তরল, আর বাকি তিনটে হচ্ছে হরমোন। তাহলে CSF বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা হচ্ছে এর মধ্যে থেকে আলাদা, তাহলে এটা আলাদা হচ্ছে CSF। আচ্ছা, CSF বলে দিই, এটা মস্তিষ্কের গহ্বর বা ভেন্ট্রিকেল এবং সুষুম্না কাণ্ডের গহ্বর বা নিউরোসিলের মধ্যে এই তরলটা দেখা যায়। তারপরে প্রশ্ন 2-এর 33 বামুনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ। দেখো, এখানে থ্যালাসেমিয়া জিন গঠিত রোগ, বংশগতি অধ্যায় পড়েছো তোমরা। তাহলে বাকি যে বামুনত্ব, গলগণ্ড এবং মধুমেহ রোগ, এইগুলো সবই কিন্তু হরমোন গঠিত রোগ। তাহলে থ্যালাসেমিয়া হচ্ছে এদের মধ্যে ব্যতিক্রম, তাই থ্যালাসেমিয়াটা এখানে দাগ দিয়ে দেবে। তারপরে প্রশ্ন, স্ক্লেরা, রেটিনা, কোরয়েড, ভিট্রিয়াস হিউমার। দেখো, এখানে ভিট্রিয়াস হিউমারটা হচ্ছে তরল, হ্যাঁ, এটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে, বাকিগুলো হচ্ছে, তাহলে এখানে ভিট্রিয়াস হিউমারটা হচ্ছে এইগুলোর থেকে আলাদা। হাঁচি, কাশি, সাইকেল চালানো, চোখের পলক পড়া। খুব সহজ, দেখো, হাঁচি আমাদের জন্মগত, কাশিও তাই, আবার চোখের পলক পড়া, এগুলো আমাদের সবই জন্মগত বৈশিষ্ট্য। কিন্তু সাইকেল চালানোটা হচ্ছে আমরা অভ্যাস করে শিখি। সবাই কিন্তু সাইকেল চালাতে পারে না। আমরা যখন শিখি তখন অনেক কষ্ট করে প্রথম পারি না, তারপরে পারি সাইকেল চালাতে। তাহলে সাইকেল চালানোটা হচ্ছে অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া, এখানে দাগ দিয়ে দেবে। ফ্লেকশন, অ্যাবডাকশন, রোটেশন এবং অ্যাকোমোডেশন। দেখো, ফ্লেকশন, অ্যাবডাকশন, রোটেশন, এগুলো সব আমাদের গমনের সঙ্গে জড়িত পদ্ধতিগুলো সব আলোচনা করা হয়। আর চোখের যে উপযোজন, সেটাকে বলা হচ্ছে অ্যাকোমোডেশন। তাহলে দেখো, চোখের উপযোজন আমি লিখে দিয়েছি, চোখের উপযোজনটা জন্য হচ্ছে তোমার এই অ্যাকোমোডেশন বলা হয়। সেই অ্যাকোমোডেশনটা চোখের উপযোজন বলে আমি লিখে দিয়েছি।
সেই চোখের অ্যাকোমোডেশনটা এখান থেকে আলাদা। ফ্ল্যাজেলা, সিলিয়া, সিউডোপোডিয়া, মায়োটম পেশি। দেখো ফ্ল্যাজেলা, সিলিয়া, সিউডোপোডিয়া এগুলো হচ্ছে গমন অঙ্গ। মায়োটম পেশি হচ্ছে এক ধরনের পেশি যেগুলো মাছের মুভমেন্টে সাহায্য করে। তাহলে এখানে ফ্ল্যাজেলা হচ্ছে গমন অঙ্গ। আর ফ্ল্যাজেলা হচ্ছে মনে রাখতে হবে ইউগ্লিনা, প্যারামেসিয়ামের সিলিয়া, সিউডোপোডিয়া হচ্ছে অ্যামিবার গমন অঙ্গ। এগুলো বলে দিচ্ছি তোমাদের কিন্তু পড়া সুবিধা হয়ে যাচ্ছে। এখানে 60টা প্রশ্নেরও বেশি প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেয়া হচ্ছে। মায়োটম পেশি এটা হচ্ছে মাছের দেখবে ভি আকৃতি পেশি যেগুলো লেজগুলোকে বা অংশগুলো মুভমেন্ট করতে সাহায্য করে। মাছের পশ্চাৎ দিকের অংশে মায়োটম পেশি থাকে। আমরা যখন মাছ খাই যদি মাছটা পাকা হয় লক্ষ্য করে দেখবে ছালের নিচে একটা বাদামি বর্ণের যে পেশি থাকে সেই পেশিটাকে বলা হচ্ছে মায়োটম পেশি, যেটা মাছের মুভমেন্ট করতে সাহায্য করে। তারপরে প্রশ্ন দেখো, অনেকগুলো প্রশ্ন হয়ে গেল। এখানে তোমাদের 7টা প্রশ্ন হয়ে গেল। 2 এর 34, কাছের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দূরত্ব কিরূপ পরিবর্তন ঘটে? কাছের বস্তু যখন আমরা দেখি তখন কিন্তু লেন্সের ফোকাস দূরত্ব হ্রাস পায়। আমি তোমাদের দিয়ে দেবো কেমন করে চোখের পজিশন পরিবর্তন হয়, পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের ছবি দিয়ে দেবো। আচ্ছা, অক্ষি মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ লেখো। অক্ষিগোলকের লেন্স হচ্ছে স্বচ্ছ প্রতিসারক মাধ্যম যেটা প্রতিবিম্ব গঠন করতে সাহায্য করে। অক্ষিগোলকের লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে অবস্থিত। আচ্ছা, মধ্যবর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির নাম কি? আচ্ছা, আমি লিখে দিয়েছি চোখের তরলটির নাম অ্যাকুয়াস হিউমার। আচ্ছা, লেখা আর সম্ভব হয়নি হয়তো। মধ্যবর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি বলেছে? কাজ কি বলেছে? তাহলে তরলটার নাম যদি বলতো তাহলে বলতে অ্যাকুয়াস হিউমার। আচ্ছা, এখানে তরলটার কাজ কি? চোখের আকৃতি প্রদান করা। কার না? এই অ্যাকুয়াস হিউমারের কাজ। নিউরনের প্রধান দুটি অংশের নাম লেখো। নিউরনের প্রধান দুটি অংশ জানো, একটা প্রবোধক অংশ যেটা অ্যাকশন এবং ডেনড্রন নিয়ে গঠিত, আর 2 নম্বর হচ্ছে কোষদেহ অংশ। আমি লিখে দিয়েছি তোমাদের যাতে সুবিধা হয়। একটি জরুরিকালীন হরমোনের নাম লেখো। জরুরিকালীন হরমোনের নাম জানো প্রত্যেকে? অ্যাড্রিনালিন। আর মনে রাখবে অ্যাড্রিনাল হচ্ছে গ্রন্থিটার নাম। সোয়ান কোষ কোথায় থাকে? খুব সহজ, নিউরনের অ্যাকশনে থাকে সোয়ান কোষ। মায়োলিন আবরণী মধ্যে যে কোষটা থাকে সেটার নাম সোয়ান কোষ। ছবিটা দেখে নেবে, তোমাদের এবারে কিন্তু ছবিটা পড়বে না, কিন্তু ওই নিউরন থেকে তোমাদের প্রশ্ন দেবে। মায়োলিন শীতের কাজ কি? স্নায়ুতন্ত্রের একদিকে করণ, অর্থাৎ স্নায়ুতন্ত্রের বিকিরণগুলোকে রোধ করা। বিকিরণ করা মানে কি জানো তো? সেগুলোকে ছড়িয়ে পড়ে, হ্যাঁ, বিকিরণে বাধা দেয়, অর্থাৎ নার্ভ ইম্পালস যাতে অন্য জায়গায় ছড়িয়ে না যায় তার জন্য বাধা দেয় কে? না মায়োলিন শীথ। মায়োলিন শীথ থাকার জন্য নার্ভের যে ইম্পালস সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে না। প্রাত্যহিক জীবনে উপযোজনের একটি গুরুত্ব লেখো। খুব সহজ, বই পড়া, তারপরে তোমার কোনো জায়গাতে সাইকেল চালানোর সময় বা চোখে আলো পড়লো, হ্যাঁ, তা সেগুলোর ক্ষেত্রে হচ্ছে কি না আমরা চোখের উপযোজন ঘটিয়ে আমরা দেখি। বই পড়াটা বলবো খুব সহজ উদাহরণ, দুগ্ধ প্রদানকারী মায়ের ডিম্বাণু নিঃসরণে কোন হরমোন বাধা দেয়? এটা কিন্তু খেয়াল রাখতে হবে, প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন হচ্ছে হরমোন ডিম্বাণু নিঃসরণে বাধা দেয় এবং হচ্ছে যাতে গর্ভাবস্থা কন্টিনিউ হয় তার জন্য সাহায্য করে প্রোজেস্টেরন, মনে রাখতে হবে। এবং দুগ্ধ প্রদানকারী ডিম্বাণু নিঃসরণে কোন হরমোন বাধা দেয় খেয়াল রাখবে, সেই জন্য প্রোজেস্টেরনটা হবে। পন্সের একটি কাজ লেখো। আমি জানো যে পন্সের কাজ হচ্ছে শ্বাসকার্য, লালাক্ষরণ এবং আরো অনেকগুলো কাজ আছে। শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই পন্সটা। দুটি উদ্ভিদ এর নাম করো যারা গমন করতে পারে। আমি একটা লিখে দিয়েছি ভলবক্স, আর একটা নাম জানো ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস এবং ভলবক্স হচ্ছে গমন করতে পারে। কোষের রসস্ফীতি তারতম্যের জন্য উদ্ভিদ অঙ্গের চলনকে বলা হয় প্রকরণচলন বা স্বতঃস্ফূর্ত বক্রচলন। এই প্রকরণচলন বা স্বতঃস্ফূর্ত বক্রচলন দেখা যায় বনচারাল গাছে, হ্যাঁ, বনচারাল গাছের পাতাগুলো যে মুভমেন্ট সেটাকে দেখা যায়। এখন তোমাদের এটা কিন্তু সিলেবাসের মধ্যে নয়, প্রকরণ মুভমেন্টটা এখন তোমাদের সিলেবাসের মধ্যে নেই। আগে একটি রাসায়নিক উদ্দীপকের নাম লেখো। একটি রাসায়নিক উদ্দীপকের নাম, ভালো করে প্রশ্নগুলো পড়বে। প্রোটিন এবং ইথার এগুলো কি করে না, এই রাসায়নিক উদ্দীপকগুলো আমাদের বিভিন্ন রকম উদ্ভিদ অঙ্গের মুভমেন্ট করতে সাহায্য করে। আরো আরো তোমার বলতে পারো ম্যালিক অ্যাসিড বলতে পারো, হ্যাঁ, এগুলো। 2,4-D এর সম্পূর্ণ নাম কি ছিল? 2,4-D হচ্ছে 2,4-D ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা দেখো, এটা আমি পরে তোমাদের ছবি দেখিয়ে দেবো। 2,4-D ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, যেহেতু তোমাদের নামটা লিখতে সুবিধা হবে সেই জন্য আমি দেখিয়ে দিলাম 2,4-D ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, মনে রাখতে হবে এটা। তারপরে প্রশ্ন দেখো,
তারপরের প্রশ্ন হচ্ছে একটি ক্ষারীয় পিউরিনযুক্ত উদ্ভিদ হরমোনের নাম লেখো। খুব সহজ, সব সময় মনে রাখতে হবে ক্ষারীয় পিউরিন বর্গযুক্ত উদ্ভিদ হরমোনের নাম সাইটোকাইনিন। একটি জরা প্রতিরোধকারী হরমোন, এটাও সাইটোকাইনিন হবে। আচ্ছা, পাতাবাহার গাছে দীর্ঘদিন তাজা রাখতে কোন হরমোন ব্যবহার করা হয়? এটারও উত্তর হবে কিন্তু সাইটোকাইনিন। উদ্ভিদের কি করে না, সাইটোকাইনিন যদি ব্যবহার করা হয় তাহলে উদ্ভিদের ক্লোরোফিল গুলো অনেক দিন পর্যন্ত সজীব থাকে। হ্যাঁ, সেই জন্য এই হরমোনকে বলা হয় জুভেনাইল হরমোন, পরে জানবে তোমরা। মায়োলেটেড স্নায়ুতন্ত্র 100 লেমার ওপর চর্বির স্তরকে কি বলে? মায়োলেটেড স্নায়ুতন্ত্রে তাহলে মায়োলিন সিদ বলে, মায়োলিন সিদ বা মায়োলিন আবরণী বলে, যেটাও লিখলেই হবে। একটি বহির্বাহী করোটিড স্নায়ু বা ইফারেন্ট স্নায়ুর উদাহরণ দাও। অ্যাবডুসেন্স হবে। অ্যাবডুসেন্স স্নায়ুটা দেখো আমি লিখে দিয়েছি, অ্যাবডুসেন্স একটি বহির্মুখী, অর্থাৎ এদের কেবল কাজ হচ্ছে মস্তিষ্ক থেকে নার্ভীয় উদ্দীপনা বাইরের দিকে নিয়ে যায়। কোন খাঁজ লঘু মস্তিষ্কের অর্ধগোলকগুলোকে বিভক্ত করে? এটা কিন্তু তোমাদের পড়বে না পরীক্ষায়, দেওয়ারও কথা নয়, তবু আমি তোমাদের জন্য লিখে দিয়েছি। এটা পড়বে না বলেই আমি উড পেন্সিলে লিখেছি। হ্যাঁ, সেই জন্য এটা হচ্ছে ফ্লাক্স সিরিবিলি, মনে রাখতে হবে না, এটা তোমাদের পরীক্ষায় পড়বে না। হ্যাঁ, একটু শক্ত, এটা বাদ দিয়ে দিতে পারো। হ্যাঁ, এটা পড়বে। তাহলে লঘু মস্তিষ্কের গোলার্ধগুলি যে অংশ দ্বারা যুক্ত থাকে তার নাম হচ্ছে ভার্মিস। চোখের উপযোজনে কোন পেশির গুরুত্ব অপরিসীম? এটা মনে রাখতেই হবে, তোমাদের পরীক্ষায় পড়বে সিলিয়ারি পেশি। জানো যে সিলিয়ারি পেশি সাসপেন্সারি লিগামেন্ট গুলোর সঙ্গে যুক্ত থাকে এবং আমাদের চোখের অ্যাকোমোডেশনে সাহায্য করে। এর পরের প্রশ্ন তোমাদের আসছি, যেগুলো শর্ট প্রশ্ন সব কিন্তু হয়ে গেল। তাহলে প্রথম অধ্যায়ে শর্ট প্রশ্ন সব আমি আলোচনা করে দিলাম। তোমাদের এটার একটা ছবি আমি তোমাদের দিয়ে দেবো, আর হচ্ছে পিডিএফ এ করেও আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো। প্রথম অধ্যায়ে আমরা সমস্ত শর্ট প্রশ্ন, মাল্টিপল চয়েস এগুলো সব আলোচনা করলাম, যেগুলোর মান ছিল প্রশ্নের 1 নম্বর। এখন আমরা 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ 2 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলো আমরা একবার দেখে নিই কি কি সাজেশনের মধ্যে থাকে। দেখো, এখানে 2টি বা 3টি বাক্যে উত্তর লেখো। জানো এরকম প্রশ্ন থাকে, 17টা থাকে, 17টার মধ্যে 12টা তৈরি করতে হয়। সেই 12টা যে করতে হবে প্রশ্ন, তার মধ্যে তোমাদের আমার সাজেশন রইল, তোমরা 12টা বললেও তোমরা 13 বা 14টা, যারা খুব ভালো নম্বর পাবে তারা 14 বা 15টা প্রশ্নের উত্তর করে দেবে, যার ফলে তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু করে দেবে। একটা যদি ভুলও হয় বা একটা যদি অসম্পূর্ণ থাকে তাহলে তোমরা পুরো নম্বর পেয়ে যাবে। এখন যারা একটু পিছিয়ে পড়া তাদের জন্য এই প্রশ্নগুলো করে দিচ্ছি, খুব সহজ করে বলে দিচ্ছি। আমি চেষ্টা করছি বিভিন্ন বই থেকে রেফারেন্স গুলো দিয়ে দেওয়ার। দেখো, এখানে এমবি মানে হচ্ছে মন্ডল বসুর বই, 19 নম্বর পাতায় আছে। আর এমবি আর একটা হচ্ছে বাণী সংসদের বিএস বলে লিখেছি, পরে পি বলে লিখেছি, যেহেতু বাণী সংসদের বইটা থেকে আমি সম্পূর্ণ আলোচনা করে দিই তাই পাতাগুলো উল্লেখ করে দিয়েছি। আমি চেষ্টা করছি তোমাদের পাতাগুলোর ছবিও দিয়ে দেওয়া, আগে আমি বলে নেবো, তারপরে তোমাদের পাতার ছবিগুলো সব বলে দেবো। দেখো, হরমোন এবং স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য কি? জানো যে হরমোন হচ্ছে খুব মন্থর গতিতে কাজ করে, আর স্নায়ুতন্ত্র হচ্ছে খুব দ্রুত গতিতে কাজ করে। কাজের প্রকৃতি, আচ্ছা, হরমোনের কাজ কিন্তু মনে রাখতে হবে মন্থর কিন্তু সুদূর প্রসারী, আর স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে দ্রুত কিন্তু হচ্ছে খুব তাৎক্ষণিক। হ্যাঁ, আচ্ছা, এছাড়াও কাজের প্রকৃতি, কাজের গতি বললাম খুব তাৎক্ষণিক, আর এটা আচ্ছা, তারপরে কাজের স্থায়িত্ব, হরমোনের কিন্তু কাজের স্থায়িত্ব কিন্তু অনেক দিন, আর স্নায়ুতন্ত্রের কাজ কিন্তু খুব তাৎক্ষণিক। আচ্ছা দেখো, আমি এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, হরমোন এবং স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য। দেখো, দেখতে পাচ্ছ হরমোন এবং স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য। এরপরে হরমোনের যেটা বললাম আর কি, হরমোনের কাজ মন্থর কিন্তু সুদূর প্রসারী, স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে দ্রুত এবং তাৎক্ষণিক, সব বইতে দেয়া আছে। এই বইটা থেকে আমি দিয়ে দিচ্ছি, পরে ছবি আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তারপরে প্রশ্ন দেখো, উদ্ভিদ দেহে জিব্রালিন কি কি শারীরবৃত্তীয় ভূমিকা পালন করে তা বিশ্লেষণ করো। মনে রাখতে হবে, উদ্ভিদ দেহে জিব্রালিন যখন বলবে তোমরা শুধু দুটো কাজ মনে রেখে দাও। এক হচ্ছে কি না, মানে পর্বমধ্যের বৃদ্ধি হচ্ছে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ পর্বমধ্যে বৃদ্ধি ঘটাবে, প্রথম পয়েন্টটা মনে রাখো। আর একটা যেটা গুরুত্বপূর্ণ জিব্রালিনের ক্ষেত্রে, সেটা মনে রাখো যে বংশগত কারণে যদি কোনো মানে খর্ব উদ্ভিদ থাকে তার হচ্ছে দূর করবে। আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বীজের সুপ্ত অবস্থা দূরীকরণ। দেখো, আমি বলে দিয়েছি তোমাদের, জিব্রালিন হরমোনের কাজ হচ্ছে বীজের সুপ্ত অবস্থা দূরীকরণ, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি,
লক্ষ্য করছো, দেখো বীজের সুপ্ত অবস্থা দূরীকরণ বললাম যেটা গুরুত্বপূর্ণ, পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি, পাতা ফুল ফলের এগুলো বৃদ্ধি, আর মুকুলের সুপ্ত অবস্থা দূরীকরণে মুকুলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। তাহলে পর্বমধ্যের বৃদ্ধিটা এবং বীজের সুপ্ত অবস্থা এই দুটো কাজ মনে রেখে দাও জিব্রালিনের ক্ষেত্রে। যখনই পড়বে এই দুটো মনে রাখবে, বীজের সুপ্ত অবস্থা আর পর্বমধ্যের বৃদ্ধি। তারপরে প্রশ্ন দেখো, একজন মানুষকে দূরের জিনিস স্পষ্ট করে দেখতে পেলেও কাছের জিনিস ভালো করে দেখতে পায় না, হ্যাঁ, তাহলে হচ্ছে তার সমস্যার কারণ এবং তার প্রতিকার কি কি হতে পারে বলে তোমার অনুমান করা হয়। একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পায় না, এরকম সমস্যার কারণ ও তার প্রতিকার কি হতে পারে তা অনুমান করো। তোমাদের একটা জিনিস মনে রেখে দিতে হবে, যখন তোমাদের এরকম কোনো সমস্যাগুলো আসবে তখন তোমাদের চোখের যে অ্যাকোমোডেশন, সেই অ্যাকোমোডেশন সম্বন্ধে একটু ভালো করে জানতে হবে। চোখের অ্যাকোমোডেশনে দেখো এই বইটাতে খুব ভালো আছে, বাণী সংসদের বই থেকে আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো খুব সুন্দর করে। শুধু তার আগে দুটো জিনিস মনে রেখে দেবে, এক হচ্ছে কি চোখের ক্ষেত্রে একটা মনে রাখবে, কি মনে রাখবে, যেমন হাইপার মেট্রোপিয়াটা মনে রেখে দাও। হাইপার মেট্রোপিয়াটা কি না, এখানে হচ্ছে চোখে উত্তল লেন্স ব্যবহার করা হবে, চোখের মধ্যে দূরে, হ্যাঁ, কাছের জিনিস হচ্ছে ব্যবহার করতে গেলে কিন্তু এই হাইপার মেট্রোপিয়াটা হচ্ছে ত্রুটিটা যেটা থাকে সেগুলো হচ্ছে বার করা যায়। আচ্ছা, এখানে উত্তল লেন্স ব্যবহার করা, দেখো হাইপার মেট্রোপিয়াটা মনে রাখো। হ্যাঁ, এখানে কি হবে হাইপার মেট্রোপিয়ার ক্ষেত্রে, দেখো কাছের বস্তু দেখার জন্য সিলিয়ারি পেশির সংকোচন হবে, সাসপেন্সারি লিগামেন্টের টার্ম কম হবে, লেন্সটা উত্তল হবে, ফোকাস দূরত্ব কমে যাবে। শুধু একটা মনে রাখবে, হাইপার মেট্রোপিয়াটা মনে রাখবে, বাকি যে অংশগুলো সেগুলো হচ্ছে মায়োপিয়াটা সেটা উল্টো লিখবে। একটার বেশি কিন্তু মনে রাখলে কিন্তু তখন দুটোর ক্ষেত্রে গন্ডগোল হয়ে যাবে। দেখো আমি হাইপার মেট্রোপিয়াটা আমি দেখিয়ে দিয়েছি, সিলিয়ারি পেশি সংকোচন বলে দিয়ে দিয়েছি, অক্ষিগুলোকে স্বাভাবিক, এখানে ফোকাস দূরত্ব কমে যায়, লেন্স আরো উত্তল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হচ্ছে কি বলেছিল প্রশ্নটার ক্ষেত্রে বলেছিল যে চোখের উপযোজনে কাছের বস্তু ভালো করে দেখতে পায় না, এরকম সমস্যার কারণ এবং তার প্রতিকার কি কি হতে পারে। তাহলে কাছের বস্তু দেখতে পায় না মানে তার প্রতিবিম্বটা হচ্ছে অক্ষিগোলকের থেকে দূরে চলে যাচ্ছে, এখানে কিন্তু এই বইটাতে দেয়া নেই। হ্যাঁ, অক্ষিগোলকের থেকে দূরে হয়ে যাচ্ছে, দূরে যদি হয়ে যায় তখন কি হবে, উত্তল লেন্স ব্যবহার করতে হবে। যদি এখানে প্রতিবিম্ব গঠিত হয় তাহলে কিন্তু দেখতে পাবে না। অক্ষিগোলকের দূরে যদি প্রতিবিম্ব গঠিত হয় সেই জন্য উত্তল লেন্স ব্যবহার করতে হবে। উত্তল লেন্স ব্যবহার করলে ফোকাস দূরত্ব কমে আসবে, তখন হচ্ছে এই লেন্সের মধ্যে কিন্তু প্রতিবিম্বটা গঠিত হবে এবং দেখতে পাবে। তাহলে এটা কি ধরনের চোখের প্রতিক্রিয়া বা রোগ, হাইপারমেট্রোপিয়া, নিকট বস্তু দেখতে তার অসুবিধা হচ্ছে। দেখো তিনের দাগে তিনের প্রশ্নটা হয়ে গেল। তারপরে প্রশ্ন দেখো তোমাদের, তারপরের প্রশ্ন হচ্ছে ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য লেখো। এটা পড়েছিল মাধ্যমিকে 2017 সালে। 2017 সালে মাধ্যমিকে পড়েছিল ট্রপিক এবং ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য লেখো। দেখো ট্রপিক, ন্যাস্টিক এবং ট্যাকটিক চলনের পার্থক্য কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই বইটা থেকে, দেখো দেখে নাও। ট্রপিক চলন, ট্যাকটিক চলন এবং হচ্ছে ন্যাস্টিক চলনের পার্থক্য হচ্ছে কি, তিনটেই চলন একসঙ্গে বলে দিচ্ছি। ট্যাকটিক চলনে মনে রাখতে হবে স্থান পরিবর্তন হয়, আর ট্রপিক এবং ন্যাস্টিক চলনে কিন্তু কোনো স্থান পরিবর্তন হয় না। হরমোনের ক্ষেত্রে অক্সিন হরমোনের প্রভাব একদম কিছু নেই কো ট্যাকটিক চলনের, আর অক্সিন হরমোনের হচ্ছে প্রভাব আছে ট্রপিক এবং চলনে, ন্যাস্টিক চলনে কোনো হরমোনের প্রভাব নেই কো। তারপরে দেখো পয়েন্টটা হচ্ছে চলনের গতিপথ, মনে রাখতে হবে এখানে উদ্দীপকের তীব্রতা এবং গতিপথ দ্বারা হচ্ছে ট্যাকটিক চলন, আর উদ্দীপকের উৎসের দিকে চলন ট্রপিক চলন, আর তীব্রতা মনে রাখতে হবে উদ্দীপকের তীব্রতা দিয়ে এই যে চলন সেটা হচ্ছে ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলনের ক্ষেত্রে মনে রাখতে হবে যত তুমি লজ্জাবতী গাছের পাতায় হাত দেবে তত সেই পাতাটা মুড়ে যাবে। আমি লিখে দিয়েছি, দেখো এই উদাহরণটা কিন্তু বইতে ছিল না। লজ্জাবতী গাছের পাতার যে উদাহরণ সেটা হচ্ছে ন্যাস্টিক চলনের উদাহরণ, আর গাছের একটা টব রেখে দিলে সেই টবটা যেদিকে বেঁকে যাবে সূর্যের আলোর দিকে সেটা হচ্ছে ট্রপিক চলন। আর ট্যাকটিক চলন মনে রাখতে হবে উদ্ভিদের সামগ্রিক চলন,
অর্থাৎ গমন। এখানে ক্লামাইডোমোনাস এবং ভলভক্স জাতীয় উদ্ভিদেরা কি করে, আলোকের দিকে চলে যেতে পারে, আর উচ্চ যদি খুব আলো হয় তখন তার বিপরীত দিকে যেতে পারে। এই চলনটাকে বলা হচ্ছে ট্যাকটিক চলন। তিনটে চলনের পার্থক্য কিন্তু আমি তোমাদের বলে দিলাম। এটা একটা চলন বললে অন্য চলনটা যাতে বলতে পারো। একই সঙ্গে তো একই প্রশ্নগুলো অনেকগুলো ভাবে তৈরি করে নিতে হবে তোমাদের। দেখো তারপরে প্রশ্নটা এবার লক্ষ্য করো খুব ভালো করে। দেখো কি বলেছে, মানব দেহে জনন গ্রন্থি থেকে উৎপন্ন হরমোনগুলি, আচ্ছা, যে জিটিএইচ এর দুটি ভূমিকা লেখো। আচ্ছা, এখানে মনে রাখতে হবে জিটিএইচ হরমোনগুলো কিন্তু একটা হরমোন নয়, অনেকগুলো হরমোনগুলোর সমষ্টি। কিরকম সেই হরমোনগুলো? একটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, দেখো আমি বলে দিচ্ছি। আর একটা হচ্ছে কি না এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই হরমোনগুলোর সমষ্টি হচ্ছে কিন্তু এই গোনাডোট্রপিক হরমোন। হ্যাঁ, আচ্ছা, মনে রাখতে হবে এফএসএইচ কাজ কিসের ওপর কাজ করে, এবারেতে একটু ভালো আছে, ডিম্বাশয়ের ওপরে কাজ করে। খুব দ্রুততার সঙ্গে বলছি। ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন জানো যে টেস্টোস্টেরনের শুক্রাশয় বৃদ্ধি ঘটায় এবং হচ্ছে ওখান থেকে শুক্রাণু উৎপাদন করতে সাহায্য করে। আর মনে রাখতে হবে এছাড়াও এলএইচ, হ্যাঁ, লিউটিনাইজিং হরমোন ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে। কর্পাস লুটিয়াম গঠন সাহায্য করে। কর্পাস লুটিয়াম কি জানো তো? পরিণত ডিম্বাণু যখন শেষ হয়ে যায় তারপর সেই ডিম্বাণু নিঃসৃত হয়ে যাওয়ার পরে কর্পাস লুটিয়াম গঠন করে, যেটা সাহায্য করে। তাহলে এই যে গোনাডোট্রপিক হরমোনের কাজটা আমি বলে দিলাম, এটা কিন্তু পরীক্ষায় পড়বে তোমাদের, এবারের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আছে। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে, হ্যাঁ, সহজাত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাভুক্ত করে, হ্যাঁ, তালিকাভুক্ত করতে বলছে। দেখো আমি লিখে দিয়েছি সবুজ কালিগুলো হচ্ছে সহজাত বলে দিয়েছি, কারণ দেখো খুব সহজ। আর লাল কালিগুলো লিখে দিয়েছি অভ্যাসগত। সদ্যজাতের সন্তান স্তন্যপানের ইচ্ছা, এটা খুব সহজ, জানো যে প্রত্যেকের ক্ষেত্রেই হয়, সহজাত বৈশিষ্ট্য। সাইকেল চালানো আমরা কষ্ট করে শিখি, অভ্যাসগত। হাঁচি কাশি এগুলো হচ্ছে সব সহজাত, সবুজ কালিতে দিয়ে দিয়েছি। আর ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপিং এর বল ধরা বলো বা গোল কিপিং বলো, হ্যাঁ, যেগুলো প্র্যাকটিস করে করতে হয় সেগুলো অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। তারপরে প্রশ্ন দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলির নাম লেখো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নাম জানো তোমরা? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডকে বোঝায়। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে কি না, সুষুম্না কাণ্ডের স্নায়ু, এগুলো নিয়ে হচ্ছে তোমার প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়। এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রের প্রকারভেদ বলেছিল প্রশ্নটাতে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলোর নাম লিখতে বলেছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলছিলাম মস্তিষ্ক সুষুম্না কাণ্ড, প্রান্তীয় স্নায়ুতন্ত্রের শুধু নামটা বলেছে। হ্যাঁ, 12 জোড়া করোটি স্নায়ু আর হচ্ছে 31 জোড়া সুষুম্না স্নায়ু বলে দিলেই হবে। আর এছাড়াও হচ্ছে স্নায়ুতন্ত্রের একটা ভাগ আছে বলছি না, সিম্প্যাথেটিক এবং হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, বাংলাটা সংবেদী আর হচ্ছে পরসংবেদী। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকবে, তোমরা মনে রাখবে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ব্যাস। এবার মস্তিষ্কের অংশগুলো তোমাদের চাইনি এই প্রশ্নে, একটু বলে দিচ্ছি যেহেতু এটা জানতে হবে, হয়তো বলে দিল মস্তিষ্কের অংশগুলোর নামগুলো বলো, তখন বলবে যে মস্তিষ্কের অংশগুলোর নাম হচ্ছে গুরু মস্তিষ্ক, আর হচ্ছে থ্যালামাস হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ, মধ্য মস্তিষ্কের অংশ এমনি কিছু থাকে না সাধারণ ক্ষেত্রে। আর মানে যেটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, এই পশ্চাৎ মস্তিষ্কের হচ্ছে দুটো ভাগ থাকে, একটা হচ্ছে পন্স লঘু মস্তিষ্ক পন্স এবং হচ্ছে লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম, আর একটা সুষুম্না শীর্ষক বা মেডলা অবলাঙ্গাটা। এই ভাগটা আমি বলে দিলাম দ্রুততার সঙ্গে। তারপরে প্রশ্ন দেখো, চোখের কোনো দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্স এবং উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়। আমি এটা আগের টাতে বলছিলাম যে উত্তল লেন্সের মনে রাখতে হবে, চোখের হাইপারমেট্রোপিয়া হলে উত্তল লেন্স একটাই মনে রেখে দাও, আর যদি অবতল লেন্স ব্যবহার করতে হয় তখন দূরের জিনিসগুলো আমাদের দেখতে সুবিধা করবে অবতল লেন্সের ক্ষেত্রে, আর উত্তল লেন্সের ক্ষেত্রে কাছের জিনিস দেখতে সুবিধা হবে। তাহলে উত্তল লেন্স ব্যবহার করা হয় কাছের দৃষ্টি ত্রুটি দূর করার জন্য, আর অবতল লেন্স ব্যবহার করা হয় দূরের দৃষ্টি ত্রুটি দূর করার জন্য। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তখন তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 9433914950, জানো এটা। আর আমার ইউটিউব চ্যানেল ডক্টর শ্যামল মিত্র, এই চ্যানেলে গিয়ে তোমরা সমস্ত বংশগতির আরো সব ভিডিও আছে সেগুলো সব দেখতে পারো। একটু চেষ্টা করো, ঠিক পারবে। মাধ্যমিকে নম্বর পাওয়া এখন
কিছুই ব্যাপার নয়, একটুখানি পড়লেই হবে। আর তোমাদের প্রশ্নের অপশনগুলো থাকে, প্রত্যেকটা প্রশ্ন তৈরি করবে, আরও কীরকম করে অপশনগুলো ঠিক করবে সেগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমি ভিডিওতে বলবো। সবাই খুব ভালো থাকবে, একটু মন দিয়ে পড়ো, অবশ্যই পারবে। প্রত্যেকের জন্যে অনেক অনেক শুভকামনা রইল। সবাই খুব ভালো থেকো, আর একটু পড়ার প্রতি আগ্রহী হও। মোবাইল ফোন দেখা একটু বন্ধ করে দাও, কয়েক মাস আছে, আশা করি তোমরা সব ভালো করবে। তোমাদের জন্যে অনেক অনেক শুভকামনা রইল।